নলঝুরি ক্রিকেট খেলার মাঠ। আমি এখন রয়েছি মায়াবী ঝর্ণায়। দেখেন এই যে উপরের পানিগুলো গড়িয়ে পড়তেছে, আর ওপাশেই রয়েছে ভারত, আর পাশে বাংলাদেশ নোম্যান্স ল্যান্ডে পড়েছে। চাপলা 0 পয়েন্টে, আর এখানেও প্রচুর পাথর রয়েছে, যেটা গোলাগঞ্জ সাদা পাথরের মতো। এই পাথরগুলো আমরা লালাখালের 0 পয়েন্টে রয়েছে। দেখেন আমার পিছনে যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লালাখালের দৃশ্য। আমি এখন রয়েছি আগুন পাহাড়ের সামনে। এখানে এই পাহাড়টায় অনবরত আগুন জ্বলে, আর আগুন জ্বলতে জ্বলতে দেখা যায় যে এটা পুরোটাই কালো হয়ে রয়েছে এই আগুন জ্বলার কারণে। শুভ সকাল সিলেট। সিলেট পর্বে আজকে আমাদের দ্বিতীয় দিন। দ্বিতীয় পর্বে আমাদের যাত্রা শুরু করেছি আম্বরখানা চৌরাস্তার মোড় থেকে। আম্বরখানা মোড় থেকে শাহপরানের মাজার গেট পর্যন্ত দূরত্ব 8 কিলোমিটার। শাহপরানের মাজার গেট থেকেও আমরা 16 কিলোমিটার পথ অতিক্রম করি। চলতে চলতে আমরা চলে আসি হরিপুর 7 নম্বর কূপ নামক একটি জায়গায়। এই মেইন সড়কের হাতের বাম পাশ দিয়ে প্রায় 1 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পেয়ে যায় আমাদের সেই কাঙ্ক্ষিত আগুন পাহাড়। আমি এখন রয়েছি আগুন পাহাড়ের সামনে। এখানে এই পাহাড়টায় অনবরত আগুন জ্বলে, আর আগুন জ্বলতে জ্বলতে দেখা যায় যে এটা কালো হয়ে রয়েছে। দেখেন এখানে দেখা যাচ্ছে আগুন জ্বলে, এখানে আগুন জ্বলে, এবং এপাশেও দেখা যায় আগুন জ্বলে। ওই যে দাউ দাউ করে আসেন আমার সাথে। দেখেন এই পাহাড়ের পাদদেশে এখানে ভুটভুট আকারে রয়েছে, আগুনও জ্বলতেছে, অনবরত আগুন জ্বলে এখান দিয়ে, এবং এই পাহাড়টা পুরোটাই কালো হয়ে রয়েছে এই আগুন জ্বলার কারণে। আর এর জন্য এই পাহাড়টার নামই দেওয়া হয়েছে আগুন পাহাড়। আপনারা যদি এই সিলেট অঞ্চলে ভ্রমণ করেন, অবশ্যই এখানে আসতে পারেন। জাফলনে যাওয়ার পথে জৈন্তাপুর উপজেলায় এই আগুন পাহাড়টি রয়েছে। আগুন পাহাড়ের কাছেই একটি মাজার রয়েছে, মাওলানা আহমদ আলী শাহের মাজার। আর এই পাহাড়ের পাশ দিয়েই আমরা যাচ্ছি সেই আহমদ আলী শাহের মাজারটি দেখার জন্য। আর এই মাওলানা আহমদ আলী শাহ আর আগুন পাহাড়ের ভিতরে একটি ইতিহাস রয়েছে। মাওলানা আহমদ আলী শাহ এই কূপটি খনন করার জন্য নিষেধ করেছিলেন, কিন্তু তার নিষেধাজ্ঞা অমান্য করে কূপটি খনন করার জন্য উদ্যত হয়। আর ওই সময় এই পাহাড়টিতে পুরো পাহাড়ে আগুন ধরে যায়। দীর্ঘদিন আগুন জ্বলার পরে এই আহমদ আলী শাহের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তারপর থেকে এই গ্যাস ক্ষেত্রটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আগুন নিয়ন্ত্রণে আসলেও আজও অবধি এখনো ভুতভুত আকারে গ্যাস বের হচ্ছে, আর এখানে আগুন জ্বলতেছে। মাজারে যাওয়ার পথে এখানে একটি কূপের মতো রয়েছে, এই একটি পাইপ রয়েছে। এই পাইপটির এখান থেকে নাকি গ্যাস সংগ্রহ করে এই অঞ্চলের মানুষজন রান্না বাড়া করে থাকে। এই সামনে মাজার, এই মাজারটা দেখবো আমরা। এই অকয়ে ধরেই উঠতে হবে এই মাজারটি। এটি মূলত পাহাড়ের উপরে। আমরা পাহাড়ের উপরে চলে আসছি মাওলানা আহমদ আলী শাহের মাজার। এই পাহাড়ের উপরেই চিরনিদ্রায় শায়িত রয়েছেন মাওলানা আহমদ আলী শাহ। আর এই মাজারটি আগুন পাহাড় থেকে মাত্র 5 মিনিট হাঁটার পথ। আমরা আবার এই জাফলং সড়ক ধরে ছুটে চলছি জাফলং এর দিকে। প্রায় 15 কিলোমিটার যাওয়ার পরে সারিঘাট দক্ষিণ পারে, এখান দিয়ে যাওয়া যায় লালাখাল। সিলেট থেকে একেবারে তামাবিল বা জাফলং 0 পয়েন্টে যাওয়া যায়। আর এই সারিঘাট দক্ষিণ পারে এখানে এই যে অনেকগুলো গাড়ি রয়েছে যারা পর্যটক আসছে। আর এই যে দেখেন লালাখাল সামনে একটা সাইনবোর্ড টানানো রয়েছে। আর এখান থেকে মূলত এই লালাখাল যাওয়ার জন্য এই বোটগুলো করে যেতে হবে আপনাদের। এটাই হচ্ছে সেই লালাখালের নদী। এখান থেকে সোজা ওই একটা যাচ্ছে বোট আমার সামনে থেকে। 1650 টাকা একেবারে ফিক্সড করা, 15 জন 20 জন করে সারিঘাট, এটাকে বলা হয় সারিঘাট। এই সারিঘাট থেকে যেতে পারবে। এছাড়া আরো একটি উপায়ে লালাখাল 0 পয়েন্টে যাওয়া যায়। সেক্ষেত্রে আপনাকে আসতে হবে সারিঘাট। এই ব্রিজটি পার হয়ে সারিঘাট উত্তর বাজারের এখানে জৈন্তা রাজার রেস্ট হাউসের সামনে। আর এটি একদিনের জন্য রেস্ট করার জন্য নাকি তৈরি করা হয়েছে। সিলেট
তামাবিল মহাসড়কের একেবারে মাঝ প্রান্তে বসে রয়েছে। দেখেন ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, এ পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, মাঝখানে এই ঘরটি, ঐতিহ্যবাহী ঘরটি এখানে বসে রয়েছে। আর আমরা যেহেতু লালাখাল যাব, লালাখাল যাওয়ার জন্য এইখান দিয়ে এদিকে যাব, এই নির্দেশনা করা রয়েছে যে লালাখাল এখান থেকে 7 কিলোমিটার। সারিঘাট উত্তর বাজারের এই পাশ ধরে আমরা যাচ্ছি লালাখাল 0 পয়েন্টের দিকে। 7 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আমাদেরকে। এখানে একটা পর্যটক সেবা কেন্দ্র রয়েছে, লালাখাল জৈন্তাপুর সিলেট। এখানে খুব চমৎকার একটি রিসোর্টও রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই রিসোর্টের প্রধান গেট। রিসোর্টের পাশ ধরে আমরা একেবারে নদীর কিনারের দিকে চলে যাচ্ছি, আর এই নদীটি হচ্ছে লালাখাল নদী। এখানে একটা বোটের ঘাট রয়েছে, এই ঘাটে স্পিড বোট পাওয়া যায়, নৌকা পাওয়া যায়। বোটগুলো ভাড়া 800 টাকা, এরা 0 পয়েন্ট নিয়ে যায় এবং এখানে নিয়ে আসে। আর স্পিড বোট রয়েছে, এগুলোর ভাড়া 1000। এখান থেকে আমরা একটা বোট ভাড়া করি, যদিও তাদের নির্দিষ্ট ফি হয়েছে 800 টাকা, তবে আমরা সংখ্যায় মাত্র 2 জন, যার কারণে তাদেরকে বলে কয়ে 400 টাকার বিনিময়ে আমরা যাচ্ছি লালাখাল 0 পয়েন্টের দিকে। আর লালাখাল 0 পয়েন্ট এখান থেকে ঘুরে আসতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টার মতো। আমাদের দুর্ভাগ্য, কারণ গত রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, যার কারণে এই পানিটা ঘোলা হয়ে রয়েছে। আর বৃষ্টি না হলে এই পানিটা নীল আকার ধারণ করে। আমরা এখন রয়েছি লালাখালের 0 পয়েন্টে। এই যে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু পাহাড়, এগুলো ভারতের ভিতরে। ওই দূরে ফ্ল্যাগ দেখা যায়, যে এই ফ্ল্যাগের ওখানে বিএসএফ রয়েছে। আর এপাশে বাংলাদেশ, এই যে এই নদী, এখান দিয়ে একটা নদী গেছে, এপাশে বাংলাদেশ, এপাশে ভারত, এপাশে ফ্ল্যাগ রয়েছে, ওই যে ফ্ল্যাগ রয়েছে, ওখানে ওঠাও যাবে না। ওইদিকে ওই একটা বোট গেছে, তাদের পাশাপাশি আমরাও যাব। এই যে এটা হচ্ছে 0 পয়েন্ট, এর উপরে যাওয়া যাবে না। দেখেন আমার পিছনে একটি বিল বোর্ড টানানো রয়েছে, এর এপাশে যাওয়া যাবে না, এটা 0 পয়েন্টের বাইরে, মানে বাংলাদেশের সীমানার বাইরে। তাই আমরা এখানেই রয়েছি। আর ওই পাশে দূরে দেখা যাচ্ছে ও পাশেও একটা বিলবোর্ড রয়েছে, এর এপাশের অংশটা ভারতের আর এপাশের অংশটা বাংলাদেশে। এই যে ফ্ল্যাগ রয়েছে, ওখানেও ফ্ল্যাগ রয়েছে। আর এটা হচ্ছে লালাখাল 0 পয়েন্টে। আমরা ওপাশে 0 পয়েন্টে কিছু ছবি তোলার পরে অপোজিট পাশে এ পাশেই রয়েছে একটি চা বাগান। চলুন আমাদের সাথে একটু দেখি। আমরা নেমে পড়েছি চা বাগান দেখার জন্য। আমরা হাঁটতেছি এই পথ ধরে চা বাগান দেখার জন্য। চা বাগানটা কোন দিকে ভাইয়া? হ্যাঁ, বাম দিকে। এই যে বাম দিকের পথ ধরে আমরা এই যে চা পাতা সংগ্রহ করে শ্রমিকেরা নিয়ে যাচ্ছে। ওয়াও, কি চমৎকার দৃশ্য! যেদিকে তাকাই শুধু চা গাছ আর চা গাছ। বিশাল এলাকা জুড়ে এখানেও রয়েছে চা বাগান। ওদিক থেকে বালু নিয়ে সরাসরি বাংলাদেশের ভিতরে প্রবেশ করে ছোট ছোট বোট রয়েছে, এই বোটগুলো দেখা যায় বালু নিয়ে তারা এখানে চলে আসে। আমরা লালাখাল ভ্রমণ শেষ করে আবার ফিরে আসি জৈন্তা রাজার রেস্ট হাউসের কাছে, এই মহাসড়কের পাশে। সিলেট তামাবিল সড়ক ধরে আমরা আবার ছুটে চলছি তামাবিলের দিকে। এই মহাসড়ক দিয়ে ছুটে চলতেই আমাদের চোখে ভেসে আসে কালো কালো পাহাড়। সামনের দিকে যাচ্ছি ততই পাহাড় দেখে মুগ্ধ হচ্ছে। আমরা চলতে চলতে প্রায় 10 কিলোমিটার পথ চলে আসি, আর এই 10 কিলোমিটার পরেই আমরা পেয়ে যাই জৈন্তা বাস স্টেশন। আর জৈন্তা রাজবাড়ি রয়েছে এই বাস স্টেশনের হাতের ডান পাশেই। ওই পাশেই রয়েছে জাফলং এবং সিলেট মহাসড়ক, এর হাতের ডান পাশেই জৈন্তাপুর রাজবাড়ির প্রবেশ গেট। এই এখান দিয়ে ভিতরে প্রবেশ করে। আর এই দেয়ালের পাশেই রয়েছে সিংহ এবং হাতির ছবি আঁকা। দুপাশেই রয়েছে, দেখা যায় যে দেয়ালের সাথে এই যে একটা হাতির ছবি আঁকা রয়েছে, এখানে একটা ছবি আঁকা রয়েছে। কি মোটা করে এই ওয়ালটা করেছে, কোনো ইটের দেয়াল না, এটা হচ্ছে সুরকির দেয়াল, তবে অনেক মোটা করে তৈরি করেছে। এপাশেও দেখা যায় যে দেয়ালের গায়ে অনেকগুলো ছবি আঁকা রয়েছে। আমি এখন রয়েছি জৈন্তা রাজবাড়ির ভিতরে। এই যে এটাই মূলত জৈন্তা রাজবাড়ি, চারদিকে ওয়াল দেওয়া রয়েছে, দেখেন অনেক মোটা করে এই ওয়ালটা দেওয়া রয়েছে। আর তখনকার ইতিহাস এমন রয়েছে, কোন প্রজার শাস্তি স্বরূপ তাকে এখানে গর্দান কেটে ফেলা হতো। এই সেই জায়গা, এখানে মানুষ গর্দান কেটে নেওয়া হতো। আর এই গর্দান কাটার পরে যেই রক্তটা যেত, এই রক্তটা এখান থেকে গড়িয়ে এসে এই যে কূপটা রয়েছে,
এই কূপের ভিতরে এসে জমতো নাকি। আর এটি হচ্ছে সেই জৈন্তা রাজার রাজবাড়ি। প্রজাদের অপরাধের কারণে তাদের গর্দান কেটে ফেলা হতো। আর এতেই বোঝা যায় যে আগের রাজা বাদশারা কত হিংস্র ছিল। এক সময় এই রাজবাড়ি থেকেই জমিদারি প্রথা পরিচালিত হতো। কত রাজা, কত প্রজা, কত উজির, কত পেয়াদা এই বাড়িতে আনাগোনা ছিল তা আজকে দেখে বোঝার কোনো উপায় নেই, কারণ আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, পরিত্যক্ত অবস্থায়। আমরা আবার ছুটে চলছি সিলেট তামাবিল মহাসড়ক ধরে তামাবিলের দিকে। প্রায় 6.5 কিলোমিটার পথ অতিক্রম করার পরে আমরা একটি চা বাগান পাই। শ্রীপুর চা বাগান দেখেন কি অপরূপ দৃশ্য। আর এই পাহাড়গুলো ভারতের ভিতরে রয়েছে। আর ওই বিশেষ করে এই দৃশ্যটা দেখেন, উঁচু উঁচু পাহাড়, কি চমৎকার দৃশ্য দেখেন। মহান আল্লাহ তাআলা পৃথিবীকে যে কত সুন্দর করে সাজিয়েছে তার এই নমুনা না দেখলে আসলেই বুঝতে পারবেন না, কি চমৎকার দৃশ্য। শ্রীপুর চা বাগানের ভিতর দিয়ে আর হাতের ডান পাশে মেঘালয় পাহাড়ের অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি জাফলং জিরো পয়েন্টের দিকে। আমরা প্রায় 3.5 কিলোমিটার পথ আসার পরে এখানে একটি বাজার রয়েছে যার নাম নলজুরি বাজার। এই হাতের ডান পাশ দিয়ে যেই পথটি চলে গেছে, আর এই পথটি ধরেই যেতে হবে ঐতিহাসিক নলজুরি ক্রিকেট মাঠের দিকে। মাত্র 1 কিলোমিটার পথ, তবে কাঁচা রাস্তা। বৃষ্টি হলে কর্দমাক্ত হয়ে যায়, মোটরসাইকেল ছাড়া অন্য যানবাহন নেওয়া খুবই মুশকিল হয়ে পড়ে, তবে পায়ে হেঁটেও যাওয়া যায়। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই নলজুরি মাঠের দিকে আমরা যাচ্ছি এই সড়কটি ধরে। যতই যাচ্ছি ততই আমরা মুগ্ধ হচ্ছি। ফাইনালি আমরা চলে আসছি সেই ভাইরাল ক্রিকেট মাঠের কাছে। ওয়াও, কি চমৎকার দৃশ্য, দু চোখ জুড়িয়ে যায়। একটি খেলার মাঠ দেখতে পাচ্ছেন। আর এটি একেবারে ভারতের সীমান্তবর্তী এলাকায়, পাহাড়ের পাদদেশ পর্যন্ত ভারতের ভিতরে পড়েছে এবং এপাশ বাংলাদেশের। আর ওই গাছটা পর্যন্ত আমরা যেতে পারবো, কারণ ওই পর্যন্ত আমাদের বাংলাদেশের ভিতরে পড়েছে, আর এর বাইরে যাওয়া যাবে না। দেখেন, এটাই হচ্ছে সেই ভাইরাল নলজুরি ক্রিকেট মাঠ। 5ই আগস্ট 2024 সালে হাসিনা সরকার পতনের পরে এই মাঠটি নিয়ে বিএসএফ এর সাথে গ্রামবাসীর দ্বন্দ্ব হয়েছিল। তারা এই মাঠটি দখল করতে চেয়েছিল, কিন্তু এই গ্রামবাসীর প্রতিরোধের মুখে তারা বিতরিত হতে বাধ্য হয়েছিল। এই যে মাঠে গরুগুলো দেখতে পাচ্ছেন ঘাস খাচ্ছে, এটি হচ্ছে গ্রামবাসীদের গরু। আর এটা বর্তমানে বাংলাদেশি গ্রামবাসীদের আওতায় রয়েছে। কত সুন্দর, দেখলে মন জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যায়। দেখেন, দুটি ঝর্ণা দুদিক থেকে পানি পড়তেছে একেবারে অনবরত। এই দেখেন, মহান আল্লাহ তাআলার সৃষ্টি যে কি অপরূপ, তা এরকম প্রকৃতি না দেখলে কোনোভাবেই আপনারা বুঝতে পারবেন না। দীর্ঘ সময় এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করার পরে আমরা ছুটে চলছি জাফলং জিরো পয়েন্টের দিকে। নলজুরি বাজার থেকে 2 কিলোমিটার পথ অতিক্রম করার পরে হাতের ডান পাশে একটি সড়ক চলে গেছে, আর এই সড়কটি মূলত তামাবিল জিরো পয়েন্টের দিকে। আমরা হাতের ডান পাশ দিয়ে তামাবিল জিরো পয়েন্টের দিকে যাচ্ছি। থেকে 1.5 মিনিটের ভিতরে আমরা চলে আসি তামাবিল স্থলবন্দরের এখানে। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত ইন্ডিয়ার ট্রাক, যারা বাংলাদেশে পাথর আনলোড করে আবার চলে যাচ্ছে। বন্ধুরা, আমি এখন রয়েছি তামাবিল বর্ডারে, আর এটা হচ্ছে তামাবিল চেকপোস্ট। গাড়িগুলো ইন্ডিয়ান গাড়ি, বাংলাদেশে গাড়ি এত বড় হয় না, এগুলো সবগুলো ইন্ডিয়ান গাড়ি। ওরা পাথর নিয়ে বাংলাদেশ আসে, আবার এই বর্ডার দিয়ে চলে যায়। তামাবিল জিরো পয়েন্ট থেকে আঁকাবাঁকা অপরূপ সড়কটি ধরে ছুটে চলছি জাফলং জিরো পয়েন্ট। আর তামাবিল জিরো পয়েন্ট থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব 2.5 কিলোমিটার। জাফলং জিরো পয়েন্টের প্রবেশ মুখে চলতে চলতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো গাড়ি পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আমরা তারপরও সামনের দিকে এগিয়ে যাই এবং শেষ প্রান্তে চলে আসি। এরপরে আর যাওয়ার পথ নেই, এই সংরক্ষিত এলাকা একবারে শেষ প্রান্তে। আমাদের গাড়ি পার্কিং করে হাতের ডান পাশে এই যে অকয়ে রাস্তাটি রয়েছে, এই রাস্তা দিয়ে আমরা নিচের দিকে নামতেছি। রাস্তা দিয়ে কয়েক কদম নিচে নামার পরে টুকটুক শব্দ শুনতে পাই হাতের ডান পাশে, আর চোখ সেদিকে চলে যায়। জলস্থলী কাজের জন্য এখানে পাটা তৈরি করে বিক্রি করে। এই যে পাটার দোকান এখানে সাজিয়ে রেখেছে। আর এই একটা পাটার মূল্য 800, 1000, 1200, 1500 পর্যন্ত এক একটা পাটা বিক্রি হয়।
ওই যে দেখেন কারিগররা কাজ, এখানে অনেকগুলো দোকান রয়েছে, আপনারা জাফলংয়ে আসলে এই কর্মযোগ্যটা দেখতে পাবেন। সিঁড়ি ধরে আরো কয়েক কদম নিচে নামতেই আমাদের চোখে পড়ে এখানে ছোট ছোট পাথরের টুকরার উপরে নাম লিখে রেখেছে। এই যে দেখতে পাচ্ছেন, নামও লিখতেছে এখনো। আপনার পছন্দ মতো চাইলে নাম লিখে নিতে পারবেন। এই যে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা ভারতের ভিতরে পড়েছে, পাহাড়ের ভিতরে একটা রাজ্য, যেটা ডাউকি বর্ডার দিয়ে বের হলে মেঘালয় রাজ্যের ভিতরে পড়েছে। ধরে হাঁটার প্রতিমধ্যে আপনারা এরকম একটা ভিউ পাবেন জিরো পয়েন্টের। এখানে দাঁড়িয়ে ও দৃশ্যের একটি ভিডিও নিতে পারবেন বা ছবিও জাফলং জিরো পয়েন্ট। আর ওই দিকে যা রয়েছে এগুলো ভারতের ভিতরে পড়েছে। চলতি পথে আমরা দেখতে পাই এখানে একটি বিলবোর্ডে লেখা রয়েছে এখানে ড্রোন উড়ানো নিষেধ। সিঁড়ি দিয়ে নামতে নামতে একটা জিনিস লক্ষ্য করি, এখানে হাঁটার রাস্তাটির দুপাশে অসংখ্য পণ্য সামগ্রীর দোকান রয়েছে, যারা পণ্য পসরা সাজিয়ে বসে রয়েছে। আমরা হাঁটতে হাঁটতে একেবারে নদীর কিনারায় চলে আসি। এখানে অনেকগুলো বোট পেয়ে যাবেন, যে বোটগুলো 100 টাকার বিনিময়ে আপনাকে নিয়ে যাবে মায়াবে ঝর্ণার কাছাকাছি জায়গায়। আমরা চট করে উঠে পড়ি একটি পাবলিক সার্ভিস বোটে এবং চলতে শুরু করি মায়াবের দিক। পরন্ত বিকেল বেলা জাফলং নদীটির অপরূপ সৌন্দর্য যেন ফুটে উঠেছে, না দেখলে আসলেই বোঝানোর মতো নয়। এপাশে চলে আসছি মায়াবে ঝর্ণা দেখার জন্য। এইটা হচ্ছে ঘাট। 15 থেকে 20 মিনিটের ভিতরে আমাদের নৌকায় আমাদেরকে নামিয়ে দেয় মায়াবে ঘাটের কাছে। আর এরপরও 5 থেকে 7 মিনিট হাঁটার পথ। এই যে দেখতে পাচ্ছেন, এই পথ ধরে আমরা যাচ্ছি মায়াবে ঝর্ণার দিকে। এখানেও অসংখ্য দোকান রয়েছে দুপাশে। এখানে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রীও পাওয়া যায়। চলতে চলতেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেই আমাদের কাঙ্ক্ষিত মায়াবে ঝর্ণা। ওয়াও, কি চমৎকার! আসলেই এটার ভিতরে মায়া জড়িয়ে রয়েছে, আর এটার নাম সেজন্যই দেওয়া হয়েছে মায়াবে ঝর্ণা। বাংলাদেশের ভিতরে আমার বিভিন্ন এলাকায় অনেকগুলো ঝর্ণা দেখার সৌভাগ্য হয়েছে, তবে এই মায়াবে ঝর্ণার মতো এরকম ঝর্ণা আমার চোখে পড়েনি। আমি এখন রয়েছি মায়াবে ঝর্ণায়। দেখেন এই যে উপরের পানিগুলো গড়িয়ে পড়তেছে, আর ওপাশেই রয়েছে ভারত, আর এপাশে বাংলাদেশ নোম্যান্স ল্যান্ডে পড়েছে। এখানে অনেকগুলো বসার মতো জায়গা রয়েছে, এখানে বসে এই প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করে। এই যে অনেক মহিলারা রয়েছে, কি চমৎকার দৃশ্য, না দেখলে বোঝা যাবে না আসলে যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। কি অপরূপ দৃশ্য, পানি উপর থেকে গড়িয়ে গড়িয়ে উঠতেছে, অনেকে গোসল করতেছে। তবে একটা কাজ আপনারা কখনোই করবেন না, যেটা অনেকে উপরে চলে গেছে, ওখানে একটা লেখা রয়েছে যে খুবই বিপজ্জনক, এদিকে আসবেন না। তারপরও দেখা যায় যে অনেকে উপরে উঠেছে, উপভোগ করেন। তবে আপনারা অতিরঞ্জিত কিছু করবেন না, যাতে করে আপনাদের বিপদ সংঘটন। এখানে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে, আপনারা এখানে গোসল টোসল করে ড্রেস চেঞ্জও করতে পারবেন। ঝর্ণায় এসেছি আর গা ভেজাবো না তা কি করে হয়? সবার মতো আমিও আমার পরনের ড্রেসটি পরিবর্তন করে 3 কোয়ার্টার এবং টি শার্ট পরে আমিও এই ঝর্ণার উপরে চলে আসছি। কি চমৎকার, অসাধারণ লাগতেছে। সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাদের এখনো জাফলং জিরো পয়েন্ট যাওয়ার বাকি রয়েছে, তাই আমরা আবার পিছনে ফিরে আসি এই বোট স্টেশনে। আমাদের কাছে যে কাগজটি ছিল সেই কাগজটি দেখিয়ে আমরা বোটের উপরে উঠে বসি এবং বোট চলতে শুরু করে নদী পার হওয়ার জন্য। এই বোটে করে আমরা আবার চলে আসতেছি এই জাফলং জিরো পয়েন্টে। আর এইটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট, ও যে কালা পাথরটা যেটা আমরা সাধারণত দেখি। আর এখানে এই ঘাটটা রয়েছে, এখানে পাবলিক ঘাট। এটা জনপ্রতি 100 টাকার বিনিময়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায়। বোট থেকে নেমে আমরা হাতের ডান পাশ দিয়ে এই পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা খুব দ্রুত গতিতে হাঁটতেছি। মূলত এখন সবাই ফিরছে বাসায় যাওয়ার জন্য। ফাইনালি আমরা চলে আসছি জাফলং জিরো পয়েন্ট। এখানেও প্রচুর পরিমাণে পাথর রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, যেদিকে চোখ যায় শুধু সাদা পাথর আর পাথর। আমরা ভোলাগঞ্জে গিয়েছিলাম, এখানের পাথরগুলো ভোলাগঞ্জের পাথরের মতো সাদা, আর এখানের পাথরও নাকি চুরি হচ্ছে, যা একেবারে দুঃখজনক একটি ব্যাপার।
দেখেন এখানে বসার অনেকগুলো জায়গা রয়েছে। এখানে বসে বসে এই জাফলং নদীর অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়। আর ওই দূরে একটি ব্রিজ দেখা যাচ্ছে যেটা ইন্ডিয়ার ভিতরে পড়েছে, আর ওটা হচ্ছে সাসপেনশন ব্রিজ। খুবই চমৎকার লাগতেছে, এখানে বসে বসে এই অপরূপ দৃশ্য উপভোগ করা যাবে। আমি এখন রয়েছি জাফলং এ 0 পয়েন্টে, আর ওখানে রয়েছে বিজিবি এবং বিএসএফ ক্যাম্প। এর ওপাশে আর যাওয়া ঠিক হবে না, আপনারা যারা দূরের থেকে আসেন এর ওপাশে যাবেন না। এখানে দেখা যায় যে বিজিবি বিএসএফ দাঁড়িয়ে রয়েছে। এর ওপাশে যে জায়গাটা রয়েছে ওটা ভারত, এবং এর এপাশে বিএসএফ এবং বিজিবির দুইটা ঘর, ওপাশে একটা এপাশে একটা। এপাশে একটা বিজিবি বাংলাদেশের, আর ওপাশে বিএসএফ এর রয়েছে ঘর। আর ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার ভিতরে পড়েছে। আসুন আপনারা এইসব এবং দেখেন আমাদের বাংলাদেশটা কত সুন্দর, অনেক চমৎকার জায়গা রয়েছে। দেখতে দেখতে সূর্য পশ্চিম আকাশে ডুবে গেছে, চারদিক অন্ধকার হয়ে যাচ্ছে। এবার বাসায় ফেরার পালা। ফিরতি পথে কিছু চকলেট আর সাবান নিয়ে নিলাম। এই এপিসোড এ পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।